অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক দুনিয়ায় আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন লেখিকা সুপর্ণা নাথের কলমে অমোঘের ডাক। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে লেখিকা সুপর্ণা নাথের কলমে অমোঘের ডাক। এই বাবান, বুড়ো বয়সে আমার কাছে মার খেতে চাস? কথাটা আমাকে মা যত রাগ করেই বলুক না কেন, আমি তো জানি এক্ষুনি পেছনে ঘুরে দেখব মায়ের মুখে একটা শান্তির হাসি লেগে আছে। কি বুঝতে পারলেন না তো? এর আসল কারণ এ আমার দ্বিতীয় জন্ম। ওহো, আবার ঘেঁটে গেল তো? আচ্ছা, আমি রমিত সেন, যার জন্ম থেকেই হার্ট বিকল, মানে ওই টেনে টুনে বেঁচেছিলাম। আমার ঠাম্মির মতে সবই নাকি রাধা মাধবের কৃপা। জন্ম থেকে আমার একটা প্রবলেম আছে, যাকে বলে কার্ডিওমায়োপ্যাথি। গোদা বাংলায় বললে আমার হার্টের পেশিগুলো অচল, ঠিকঠাক ব্লাড পাম্প করতে পারে না। তাই একমাত্র উপায় হার্ট ট্রান্সপ্ল্যান্ট। প্রায় 1 বছর হয়ে গেছে আমার অপারেশন হয়েছে। ডক্টরের মতে আমি ফিট অ্যান্ড ফাইন, কিন্তু আমার মা এখনো সদা তটস্থ। আমাকে বকাঝকা, শাসন এসব কোনো কালেই করতেন না। সবসময় একটা আশঙ্কায় থাকতো, এই বুঝি আমি কিছু মেডিকেল ক্রিটিক্যালিটি ছিল আমার মধ্যে। তাই ডক্টর বলেছিলেন কম করে 15-16 বছর না হলে অপারেট করা যাবে না। চিররুগ্ন আমি, বাইরের জগৎ নেই, তাই লেখাপড়াকেই সঙ্গী করি। মাধ্যমিকে বেশ ভালো রেজাল্টও করি। মাধ্যমিকের মতো জীবনের সব থেকে বড় পরীক্ষাটাও দারুণভাবে উতরে যায়। একটা সময় পর্যন্ত জানতাম যে হয়তো আমি আর, তার একটাই কারণ, ডোনার পাওয়া যাচ্ছিল না। বাবাকে পাগলের মতো দৌড়াদৌড়ি করতে দেখেছি, কিন্তু হঠাৎ করেই এই সব যেন ম্যাজিকের মতন হয়ে গেল। তাই আমার মা আমার দ্বিতীয় জন্মের পর থেকে আবার নতুন করে যেন ছেলেকে মানুষ করছে, বকছে, শাসন করছে। মা এখন অনেকটাই নিশ্চিন্ত, তবে ছোট ছোট ব্যাপারে বড্ড খিটখিট করে। ডাক্তারবাবু, জানেন ওর না অনেক পরিবর্তন দেখছি। তো কিরকম? ধরুন, চিরকালই ও মাছ ভালোবাসে, ডিম খেতেই চাইতো না, কিন্তু এখন মাছ মুখেই তুলতে চায় না। তারপর ওর পছন্দের জিনিস, গল্পের বই ছুঁয়েও দেখে না। নীল রং ওর একদম ভালো লাগতো না, অথচ আজকাল দেখি যে নীল রঙই ওর প্রিয়। মানে আপনি বলছেন এগুলো নর্মাল? আমার ছেলেটা যে দিনকে দিন বদলে যাচ্ছে। মিসেস সেন, এই আপনাদের বাঙালি মায়েরদের এই বড় সমস্যা। রমিত বড় হচ্ছে, কি নিজে এমন অনেক ছোটখাটো পরিবর্তন হয়, এটা খুব স্বাভাবিক। তাছাড়া এতদিন ও আর 5টা ছেলে মেয়ের মতো জীবন পায়নি, বড্ড প্রোটেক্টেড ছিল। ও চারিত্রিক বিকাশ তাই হতে পারেনি। আপনি ওকে ওর মতো ছেড়ে দিন, স্বাস্থ্যের দিকে নজর দিন, ওষুধগুলো মেনটেন করুন, ব্যাস ব্যাস, কোনো চিন্তা নেই। ও আচ্ছা। তবে আজ যে ঘটনাটা ঘটল, তাতে আমার কপালেও চিন্তার ভাঁজ। আমি ভাবতেই পারছি না এমন কথা, এমন কাজ আমি করলাম কি করে। রুচিটা আমার বন্ধুর বোন, এক পাড়ায় বড় হয়েছি, এক প্রকার ভাই বোনের মতন সম্পর্ক। কিন্তু আজ যখন ও আমার থেকে কয়েকটা বই নিতে এসেছিল,
আমার ওকে দেখে কেমন একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। একটা কথা গলার কাছে দলা পাকাচ্ছিল। আমি আপ্রাণ চেষ্টা করছিলাম যেন সেটা মুখে না আসে। বুঝতে পারছিলাম মুখে আনা উচিত না, তবে আমার ভেতরের সত্তাটা যেন বলছে তোকে বলতেই হবে, বলতেই হবে। অবশেষে মুখ ফসকে বেরিয়ে গেল, মাইরে 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 মাইরে, দিন দিন কি হট হয়ে যাচ্ছিস রুচি, বলো তো একদম রাখছি। হ্যাঁ, ওরা বয়ফ্রেন্ড জোটালি রে। এসব কি বলছিস তুই? ছি ছি রমিত, ছি। রুচি বোধ হয় নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না, আমিও না। তারপরে যা হওয়ার হলো। রুচি চোখ মুখ লাল করে চলে গেল। আমি লজ্জিত। বাবা রাতে এসে জীবনে প্রথম আমাকে সত্যি শাসন করলো, বকল। রুচির বাবা তপন কাকু বাবাকে সব বলেছেন। বাবান, তুই তুই এসব বলতে পারলি? কিন্তু কিন্তু মা, আমি আমার কাউকে বলার মতো, উত্তর দেওয়ার মতো সেদিন কিছুই ছিল না। তারপর বেশ কয়েকদিন কেটে গেছে। বাবা বললেন, বাবান, তোমার চিকিৎসার জন্য প্রায় 1 বছর নষ্ট হয়ে গেছে বাবা। এখন এখন তোমার ভাবা দরকার একটু লেখাপড়া নিয়ে। তুমি এই দিকে এবার একটু মন দেওয়ার চেষ্টা করো, কেমন? আমি বরাবরই পড়ুয়া। আমার লেখাপড়া নিয়ে মা বাবাকে খুব একটা ভাবতে হয়নি কখনো। কিন্তু আজ বাবার কথাগুলো বড্ড অসহ্য লাগছে। ইনফ্যাক্ট আমার আজকাল বাবাকে অসহ্য লাগছে। লোকটার অস্তিত্বটাই বিরক্তিকর, জানি না কেন। অনেকক্ষণ ধরে বাবা কথা বলেই যাচ্ছে। উফ, থামছে না কেন লোকটা। মুখ দিয়ে হঠাৎ বেরিয়ে গেল, আরে দূর থামবে তুমি, তখন থেকে খ্যাচ 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 খ্যাচ, আমার দিমাগ হ্যাং হয়ে যাচ্ছে। লেকচার ছাড়তে হলে নিজের অফিসের কর্মচারী দেবো ছাড়। বাবান, আমি কি বলে ফেললাম? কাকে কি বললাম? বাবা বোধহয় আকাশ থেকে পড়ল। আমি দৌড়ে নিজের ঘরে চলে গেলাম। পরের কদিন বাবার সাথে কথা বলতে পারিনি, তবে আমি বুঝতে পেরেছি আমি কেমন অন্যরকম হয়ে যাচ্ছি। আমি জানি অ্যাডোলেসেন্টে এরকম হয়, অনেক পরিবর্তন হয় এবং হবেও, তবে এটা তো তেমন নয়। এ যেন আমি না, অন্য আমি। একটা জিনিস লক্ষ্য করছি, নিজের ভেতর মারাত্মক দ্বন্দ্ব। মানে যখন ভুল করছি বা করতে যাচ্ছি, ভেতরের একটা আমি বলছে যে এটা ভুল, থামাতে চাইছে, কিন্তু অন্য আমিটা জোর করে সেটা করছে। নিজের সাথে প্রতিনিয়ত নিজের লড়াই চলছে। সেদিন মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। গলা পিঠ ঘামে ভিজে গেছে, কিন্তু এসি তো চলছে, আর গলা শুকিয়ে কাঠ। ঘুম চোখে না তাকিয়েই অভ্যেসবশত জলের বোতলটা সাইড টেবিল থেকে নেওয়ার জন্য হাত বাড়ালাম। কিন্তু এ কি, হাত হাওয়ায় ঘুরে চলে এলো, বোতল কই? এবার ঘাড় ঘুরিয়ে তাকাতেই মাথাটা ঘুরে গেল। আমি খাটের প্রায় 3 হাত উপরে হাওয়ায় ভাসছি, আর অবিকল আর একটা আমি নিচে খাটের উপর শুয়ে। আবার চোখটা কচলে দেখলাম, না, আমি তো স্বপ্ন দেখছি না। আমার মাথায় এলো, আমি কি মরে গেছি? শুনেছি মানুষ মরে গেলে আত্মা বেরিয়ে আসে, তবে কি? আমার চিন্তাগুলোর মাঝে একটা কণ্ঠস্বরে নজর গেল। বিছানায় শুয়ে থাকা আমিটা ফিসফিস করে বলে উঠল, খুব তাড়াতাড়ি হারিয়ে যাবে তুমি। ওটা কে? আমি নই কি ওটা? না না, ওটা তো আমি। তাহলে আমার মাথাটা ঘুরে গেল। কই দাদু ভাই, ওঠো 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 দাদু ভাই, বেলা যে গড়িয়ে গেল। সকালে ঠাম্মির ডাকে ঘুম ভাঙার পর কিছুক্ষণ খাটের উপর বসে রইলাম। কাল রাতে আমি কি স্বপ্ন দেখছিলাম? কি মারাত্মক স্বপ্ন!
এমন একটা একটা ইংলিশ মুভিতে দেখেছিলাম। হ্যাঁ, দেখে এটাকে অ্যাস্ট্রাল প্রজেকশন বা আউটার বডি এক্সপেরিয়েন্স বলে। তবে এটা তো সিউডো সায়েন্স, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এর নেই। এইসব আপদ বালাই শুরু হলে হয়েছে ওই জোজোদের বাড়ি থেকেই। সেদিন ওইসব করার পর থেকেই আজই একবার ওদের বাড়িতে যেতে হবে আমায়। ওদের বাড়িতে না গেলে সবটা পরিষ্কার হচ্ছে না যে। আমাদের পাড়াটা দক্ষিণ কলকাতার সাবেকি বর্ধিষ্ণু পাড়া, তবে ঠিক পাশেই একটা বস্তি আছে, যার জন্য সামাজিক এবং অর্থনৈতিক বিভাজনটা প্রকটভাবে চোখে পড়ে। ওই পাড়ার কিছু ছেলের দল এ পাড়ার মোড়ে জটলা পাকায়, আড্ডা দেয়, তাস খেলে, যেগুলো এদিকের অনেকেরই না পছন্দ। আমি জোজোদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে নিজের খেয়ালে ওই মোড়ের দিকেই পা বাড়ালাম। ওই তো আলটু বিল্টু লাদারা সব তাস খেলছে। হ্যাঁ, আরে আমি ওদের মুখ চিনি, কিন্তু নাম জানলাম কি করে? নিজের অজান্তে এবং অনিচ্ছাতেই যেন ওদের দিকে নিয়ে যায় পা দুটো। ওরা অবাক চোখে আমায় দেখে, নিজেদের মধ্যে কিসব ফিসফিস করে। কে আল্লাহ ভাই, কেমন আছিস? ভাইকে ভুলে গেছি। হ্যাঁ, আরে ভূত দেখছিস নাকি রে? চল চল চল, পাত্তা বাটা। ওরা তো অবাক। ওরা কিছু একটা বলার জন্য মুখ খুলতেই যাচ্ছিল, এমন সময় পেছন থেকে কেউ আমার নাম নিয়ে ডাকে, রমিত, এই রমিত, কি রে ওখানে দাঁড়িয়ে কি করছিস তুই? মাথা ঘুরিয়ে দেখলাম বনি। ওর ডাকে আমার যেন জ্ঞান ফেরে। কি রে, কখন থেকে তোকে ডেকেই যাচ্ছি, কি করছিস তুই এখানে? তাই তো, আমি এখানে কি করছি এই ছেলেগুলোর সাথে? আমি কেন? বনিও সেদিন জোজোদের বাড়িতে ছিল ওই সময়। তাড়াতাড়ি ওকে নিয়ে জোজোদের বাড়ির দিকে পা বাড়াই, কিন্তু মাথায় ঘুরছিল যে কেন আমি ছেলেগুলোর কাছে গেছিলাম। কিছুই মনে করতেও পারছি না। জোজোকে সবটা খুলে বললাম। আরে ধুর ধুর, ওটা কি কোনো সত্যি প্ল্যানচেট হয়েছে নাকি? অমন উপজা বোর্ড তো জাস্ট মজা করার জন্য। সেদিন মোম জেলে প্রায় ঘন্টাখানেক তো বসে রইলাম আমরা তিনজনে। কয়েকটা মশা ছাড়া আর কিছু ঘরে এসেছিল কি? কিন্তু দেখ জোজো, ওই যা বোর্ডে প্ল্যানচেট করার পর থেকেই আমার সাথে এইসব হচ্ছে। বাবান দেখ, আমার মনে হয় তোর ওই অপারেশনটার জন্য অনেকগুলো মেডিসিন নিচ্ছিস তো, ওইগুলোরই হয়তো টেম্পোরারি সাইড এফেক্ট। দেখ না, আমি বনি তো ছিলাম, কারোর সাথে তেমন কিছু হয়েছে কি? আজ থেকে 1.5 মাস আগে একদিন আমরা জোজোদের বাড়িতে আড্ডা দিচ্ছি। এই জানিস তো, আমার ওই দাদা মানে মেজো মাসিমণির ছেলে প্যারানর্মাল টপিক নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করছে, আর ওর সেই বিষয়ে বেশ কিছু ইন্টারেস্টিং প্রপস এই বাড়িতে রাখা রয়েছে। তার মধ্যে একটা জিনিস নাকি দারুণ ইন্টারেস্টিং। সেটা কি রে জোজো, আমাদেরও দেখা। তখনই ও ওই বোর্ডটা নিয়ে আসে, আর তারপর ইন্টারনেট থেকে এই বিষয়ে জেনে নিয়ে আমরাও ট্রাই করি, জাস্ট মজা করার জন্য। কিন্তু কিছুই তেমন হয় না, শুধু আমার মাথাটা একটু ধরেছিল। তবে সেদিন বাড়ি ফেরার পথে মনে হচ্ছিল যে কেউ যেন... আশ্চর্য, কি ব্যাপার হলো? যতবার হাঁটছি ততবার কেউ যেন আমার পেছন পেছন আসছে বলে মনে হচ্ছে। ওসব আমার মনের ভুলই হবে। এই সবই হলো ওই যা বোর্ড নিয়ে খেলার ফল। তবে কদিন ধরে যে ধরনের উল্টোপাল্টা কাজগুলো করছি বলছি, আমার মধ্যে একটা অন্য আমির অস্তিত্ব যথেষ্টভাবে বুঝতে পারছি। কিন্তু কাকে বলবো? কেউ বুঝতে পারবে না, উল্টে আমাকেই সবাই ভুল বুঝবে। এইভাবেই কেটে গেছে বেশ কদিন। বাবা নিজের ইনফ্লুয়েন্স লাগিয়ে কলকাতার বেস্ট প্রাইভেট কলেজে অ্যাডমিশনও করিয়ে দিয়েছে। সব ভালো, শুধু দিনে দিনে আমার বাবার প্রতি বিরাগ উত্তর বেড়ে যাচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। আজ কিছুতেই ঘুম আসছে না, অস্বস্তি হচ্ছে। উঠে ড্রয়িং রুমের লাগোয়া বারান্দাতে এসে দাঁড়ালাম। বেশ লাগছে, হালকা ঠান্ডা হাওয়ায়
চোখে ঘুম নেমে এলো। ঘরে এসে শুয়ে পড়া মাত্রই নিদ্রার দেশে। ওগো ওগো শুনছো? একবার এসো না, এসে দেখো দেখো কি সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা রে বাবা, কি 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 হলো? কি কি এই 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 সাত সকালে এমন ভাবে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, সর্বনাশ! এই কাণ্ড হলো কি করে? হায় 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 রে, আমার এত দিনের গয়না! দেখ তো বাবা, তোরা একটাবারে খুঁজে দেখ। পরদিন সকালে বাড়িতে হুলুস্থুল। ঘুম চোখে কিচ্ছু বুঝতে পারছিলাম না। পরে মা বলল কাল রাতে নাকি ঠাকুমার ঘর থেকে অনেকগুলো গয়না চুরি হয়ে গেছে, তালা যেমনকে তেমন। ও বৌদিমণি, শিগগির একবার এদিকে এসো। হঠাৎ মালতীদি মাকে ডাকে। মা চলে যাওয়ার পর আমি ঠাম্মিকে সান্ত্বনা দিচ্ছি। বাবা পুলিশ স্টেশনে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। মা এমন সময় বাবাকে ডাকে। ব্যাপারটা কি? মালতীদি, মা, এখন বাবাও, সবাই এক ঘরে। বাবান, বাবান, বাইরে না দাঁড়িয়ে এই ঘরে এসে দেখো। কিছু পরেই আমার ডাক পড়ল। ঘরে গিয়ে দেখি ঠাম্মির গয়নাগুলো হাতে নিয়ে বাবা দাঁড়িয়ে। মায়ের চোখে হাজার প্রশ্ন। মালতীদি তাড়াতাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে গেল। বাবান, এগুলো কি? কে? ঠাম্মির গয়না। জানি, কিন্তু এগুলো এখানে এলো কি করে? মানে কি বলছো তুমি বাবা? যে গয়না চুরি হয়েছিল তা তোমার বেডের নিচে ছিল, মালতী ঝাড় দিতে গিয়ে পায়। আমি তো সম্পূর্ণ অন্ধকারে, কিছুই বুঝতে পারছি না। মাও আমাকে ভুল বুঝছে। আমার খুব কান্না পাচ্ছিল। দৌড়ে বাথরুমে চলে যাই, চোখে মুখে জল দিই। বেসিনে জলের শব্দের মধ্যে যেন কার একটা হিস হিসে গলার স্বর পাই, ঠিক যেন আমার কানের কাছে বলছে, যাবে তো শুরু, সবাই দূরে সরিয়ে দেবে, হারিয়ে যাবে তুমি। কে কে? আমি চমকে পিছনে তাকাই, কেউ কোথাও নেই। সেদিন সারা দিন ঘরে বসেছিলাম, কষ্ট হচ্ছে। মা বাবা কি আমাকে চোর ভাবছে? আমার জীবনটা হঠাৎ করেই কেমন যেন ঘেঁটে যাচ্ছে। উফের থেকে আমি মরে গেলেই ভালো ছিল। কথাটা মনে আসা মাত্রই আমার ভেতরে যেন কি বলে উঠল, মরবে কি করে? জীবনটা তো আমার। কে কে তুমি? কেন বলছো এসব? উফ, আমি আর পারছি না, আর পারছি না। আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি? কলেজে 11-12 ক্লাসে পড়ার মজাই আলাদা। বেশ বড় বড় লাগে নিজেকে। আসলে সেভাবে স্কুল জীবন কোনোদিনই উপভোগ করতে পারিনি, তাই কলেজটা আরো ভালো লাগছে। অনেক বন্ধু হয়েছে, সুতানুকা তার মধ্যে বেস্ট। খুব ভালো লাগে ওকে। ও সারাদিনটা প্রায় আমার সাথে সাথেই থাকে। সেদিন মাঠের পাশে কমন রুমে আড্ডা দিচ্ছিলাম আর নোট কপি করছিলাম। আর কেউ ছিল না। সুতানুকা বোবা ট্যানেল গানটা করছিল। ইরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে তুমি। আমি লেখা থামিয়ে ওর দিকে মুগ্ধ হয়ে চেয়েছিলাম। ছাড় ছাড়, ছেড়ে দে আমায়। কি করছিস রমিত? লজ্জা করে না তোর? ছি! মুগ্ধতা ভাঙে সুতানুকার চিৎকারে। দেখলাম 2 হাতে ঠেলে সরিয়ে দৌড়ে বেরিয়ে গেল। কি হলো কিছুই বুঝলাম না। মিনিট খানেক পর প্রিন্সিপালের অফিস থেকে ডাক এলো। আমাকে বসিয়ে রেখে আর সুতানুকার বাড়ি থেকে পেরেন্ট কল করে আমি নাকি ওর সাথে অসভ্যতার চেষ্টা করেছি। এবার আমি সত্যিই পাগল হয়ে যাব। আমি গান শুনছিলাম আর তারপরেই ওই চিৎকার। আমি সত্যিই কিচ্ছু জানি না। ঠাম্মির গয়নার বিষয়েও আমি জানতাম না।
শুনলাম আমাকে নাকি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হবে। আমার খারাপ লাগার কথা, কিন্তু লাগলো না। আমি জানি আমার কথাগুলি বলা দরকার, কেউ তো বুঝুক। অনেক আশা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় জানতাম না যে ভবিষ্যতে আমার জন্য এত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, যেটা কিনা আমার ভবিষ্যৎটাকেই ছাড়খাড় করে দেবে। মানুষ ভাবে এক আর হয় আর এক। ডক্টরের সাথে কথা শেয়ার করবার পর ভেবেছিলাম উনি হয়তো আমার ক্রাইসিসটা বুঝবেন, কিন্তু বদলে তিনি বাবাকে বললেন, দেখুন মিস্টার সেন, আমাদের জীবনে অনেক কিছু ঘটনা যখন একসাথে ঘটে, আমরা হয়তো সেই সব ঘটনাগুলোর সাথে একসাথে তাল মেলাতে পারি না। এইরকমই কিছু একটা হয়েছে আপনাদের ছেলের সাথে, যার কারণে ও ঠিক মতো তাল মেলাতে পারছে না। আর সেই কারণেই একটা মাইন্ড ডিসঅ্যাসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার টাইপের কিছু একটা হয়েছে। এবার আমি সত্যিই ভেঙে পড়ছি। যেটা আমি অনুভব করছি সেটা দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি ছাড়া আর কেউ বুঝতেই পারছে না। বাবার সাথে সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। এমন অনেক কিছু বলছি বা করছি যার কথা আমার মনেও থাকছে না। মা সব সময় মনমরা থাকে, বাবাও উদ্বিগ্ন। মামাতো দিদির বিয়ে, সবাই যাবে, আমি যাব না ঠিক করলাম। আমি জানি ওখানে গেলে কিছু না কিছু হবেই, তার থেকে না যাওয়াই ভালো। বাড়ি ফাঁকা, আমিও একা। মালতী দিদি দুবেলা রান্না আর অন্যান্য কাজ করে দিয়ে যাচ্ছে, ভালোই আছি। সন্ধ্যা থেকে ঝড়জল চলছিল। এদিকে খুব একটা পাওয়ার কাট হয় না, তবে আজ হলো। বাড়িতে একা একটু গা ছমছম করছিল ঠিকই। আমার ঘরে একটা মোম জ্বালালাম, আর বসার ঘরে একটা। নরম মোমের আলো সারা ঘর জুড়ে, কি এক মায়াবী রহস্য যেন। আমার ঘরে ফোনটা বাজছিল, মা হয়তো ফোন করেছে। উঠে ফোনটা নিতে যাওয়ার জন্য পা বাড়াতেই আমার সারা শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। চোখ কচলে আবার দেখলাম, ঠিক দেখছি আমার দুটো ছায়া। কি এটা কি করে সম্ভব? ঘরে মোম একটা, সুতরাং ছায়া। ছায়াটা একটা হওয়ার কথা। আলোর উৎস আরো থাকলে না হয় বলো ছায়াটা হতে পারে, কিন্তু আমি দৌড়ে গিয়ে ফোনটা ধরতে গেলাম মাকে সব বলার জন্য, কিন্তু ততক্ষণে ফোন কেটে গেছে। আর আমার ফোনের ব্যাটারি 0%। এটা কি করে হয়? কিছুক্ষণ আগে 90% ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি কিছু একটা মারাত্মক হতে চলেছে, কিন্তু আমি হার মানব না। মাথা গুলিয়ে যাচ্ছে। চোখে মুখে জল দেওয়ার জন্য ঘরের সংলগ্ন বাথরুমে গেলাম। খোলা দরজার সামনেই মোমটা রাখা, স্পষ্ট আলো এসে পড়েছে বাথরুমে। মুখে জল দিয়ে ওয়াশ বেসিনের আয়নাতে চোখ পড়তেই এত কালের নিজের মুখটা দেখে চমকে গেলাম। এ কি? কার মুখ? না 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 না, এ মুখ আবার হতে পারে না, হতে পারে না, এ মুখ আবার হতে পারে না। এটা আমার মুখ, কিন্তু এর মধ্যে অন্য একটা মুখের আদল মিশে আছে, যেন অনেকটা ওই সোশ্যাল মিডিয়াতে ফটোশপ করে মেশানো দুটো সেলিব্রিটির মুখের মতো। খুব ভালো করে দেখলাম, না কোনো ভুল নেই। আমার মুখে অন্য কারোর ছায়া। মাথাটা ঘুরে গেল, সব অন্ধকার। চোখ খুলে দেখলাম ঘরে হালকা নীল নাইট ল্যাম্প জ্বলছে। ধীরে ধীরে মনে পড়ল আমি তো বাথরুমে ছিলাম, তাহলে অন্য আমিটা যেন বলে উঠল,
তুমি অজ্ঞান ছিলে, আমি কিন্তু না। তুমি ঘুমালে, তোমার জ্ঞান না থাকলে শরীর তো আমার। শেষের কথাগুলো সে একটা ব্যঙ্গাত্মক হুমকি দেওয়ার মতো করে বলল যেন। আমি বোধহয় আবার জ্ঞান হারালাম। সকালে কলিং বেলের শব্দে ঘুম ভাঙল আমার। মিনতি দিয়ে এসেছে। দরজা খুলে দিয়ে ভোম হয়ে সোফায় বসে রইলাম। কালকের ঘটনাগুলো কি স্বপ্ন ছিল? আর ওই মুখটা কার? কোথায় যেন দেখা, স্পষ্ট না তবে খুব চেনা। ও আমি আর পারছি না। মালতীদি চলে যাওয়ার পর কি করব ভাবছিলাম। একাকিত্বে এবার ভয় লাগতে শুরু করেছে। সুতানুকাকে একটা ফোন করব? না থাক। টিভি খুলে স্পোর্টস চ্যানেলটা দেখতে লাগলাম। হঠাৎ বেল বাজল। উঠে গিয়ে দরজা খুলে দেখি দশরথ কাকা। বাবার অফিসের ওয়াচম্যানের কাজ করতেন, তবে বহুকাল দেখিনি। শুনেছি এখন অন্য কোথাও কাজ করেন, পাশের বস্তিতে থাকে। তবে আজ ওনাকে দেখে আমার কেন জানি না খুব রাগ হচ্ছিল। ঘেন্না মেশানো প্রতিহিংসাপূর্ণ রাগ। এমনটা কেন হচ্ছে নিজেই ভারী অবাক হলাম। ওনার সাথে পরিচয় আছে, বাবার কাছে শুনেছি সৎ মানুষ, ভালো। সুতরাং হঠাৎ আমার এই মনের ভাবের জন্য অদ্ভুত এক অস্বস্তি হতে লাগলো ভেতর ভেতর। তোমার বাবা আছেন বাড়িতে? কি দরকার? উনি আসতে বলেছিলেন। না নেই। ও আচ্ছা, কখন আসবেন? কেন আরো টাকা নিবি? আরো টাকার জন্য তোরা সব পারিস না সালা। কি বলছো তুমি খোকা বাবু? তুমি তো চুপ চুপ, একদম চুপ। জানিস না আমি কি বলছি? সালা দেখ ভালো করে আমাকে। রে জানিস না? জানিস না আমি কে? জানিস না? দশরথ কাকার মুখটা হঠাৎ সাদা কাগজের মতন হয়ে গেল, যেন ভূত দেখেছে। তারপর হঠাৎই হতে পারে না, হতে পারে না বলে পড়ি মড়ি করে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যায়। আমি বুঝতেই পারলাম না কিছু, শুধু বুঝলাম মাথাটা ধরেছে। স্বাভাবিকভাবেই আমার এই কথোপকথনের এক বিন্দুও মনে নেই। এবেলা আর বই নিয়ে বসা হলো না, তাই ভাবলাম স্নান খাওয়া সেরে একটু ঘুমিয়ে নি, বিকেলে জলদি পড়তে বসবো। এর মধ্যে মাকে ফোন করে বলেছিলাম, তবে এসব কিছু বলিনি, খামোখা চিন্তা করবে। এমনিতেও চিরকাল আমাকে নিয়ে দুশ্চিন্তা করেই গেল, একটু আনন্দ করুক। কষ্ট হচ্ছিল খুব, মায়ের জন্য, ঠাম্মির জন্য, বাবার জন্য। আর নিজের উপরে রাগ আর ঘেন্না হচ্ছিল। তবে মাকে শুধু এইটুকু বললাম যে দশরথ কাকা বাবার খোঁজে এসেছিল, কিছু দরকার, তবে আমাকে কিছু না বলেই চলে গেছেন। মায়েরা সবাই কাল ফিরবে বলল, শুনে আমারও ভালো লাগলো। এই একাকিত্ব আমাকে গিলে খাচ্ছে। অলস দুপুর, ঠান্ডা ঘর, নিজের মনে সোশ্যাল মিডিয়ার হোম পেজ স্ক্রল করছি। সুতানুকার প্রোফাইলটা দেখছি। অনেক ভেবে একটা মেসেজ করলাম ওকে, রিপ্লাই নেই। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি। বাইরেটা অন্ধকার হয়ে গেছে, কি জানি কতক্ষণ ঘুমিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে নিশ্চয়ই। কাঁচের জানলা দিয়ে রাস্তার আলো এসে পড়েছে ঘরে। সময় দেখার জন্য ফোনটা নিতে গেলাম। আরে ফোনটা কই? হঠাৎ উত্তর এলো, আমার কাছে। ঘটনার আকস্মিকতায় আমার হৃৎপিণ্ডটা প্রায় লাফিয়ে উঠল। ওই আবছা আলোতে স্পষ্ট দেখলাম আমি বসে আছি আমার সামনের চেয়ারে। আমি কি ঘুমিয়ে এখনো স্বপ্ন দেখছি? না, সব সত্যি। আমি এখানে বসে তাহলে তাহলে আমি কি করে ওই চেয়ারে বসে আছি?
ইলিউশন। না, আমি তো তোমাকে বলেছিলাম যে হারিয়ে যাবে তুমি। মানে? খুব সোজা। এক খাপে কি দুটো তলোয়ার থাকতে পারে? এসবের এসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবে খোকা বাবু, বুঝবে। আমি তো তোমাকে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি তুমি হারিয়ে যাবে। যা তা এসব। আমি জানি এটা ইলিউশন। তুমি আমার কল্পনা, তুমি বাস্তব না, হতে পারো না। তাই আমি তেড়ে গিয়ে ওকে মারতে গেলাম, কিন্তু আমি যেন হাওয়ায় তৈরি। খোকা বাবু, তুমি দেখবে, শুনবে, বুঝবে, কিন্তু করতে কিছুই পারবে না। আমি বলেছিলাম তোমার অচেতন শরীর আমার। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, এমন সময় দরজায় বেল বাজলো। আমার চোখের সামনে অন্য আমিটা উঠে দরজাটা খুলতে গেল। দেখি বাবা এসেছে, কিন্তু বাবা তো কাল ফেরার কথা। তাহলে বাবা, বাবা তুমি ফিরে এসেছো? যাক, ভালো হয়েছে। বাবা, বাবা, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ? বাবা, ও বাবা! আমি বাবাকে ডাকছি, কিন্তু বাবা শুনতে পাচ্ছে না। হাতটা ধরে টানতে গেলাম, কিন্তু স্পর্শ করতে পারছি না। অন্য আমিটা তখন বাবার সাথে কথা বলছে। তুই তুই ঠিক আছিস তো? আমার কি হবে? দশরথ এসেছিল কেন? কেন তুমি জানো না? তুমি জানো না? মানে? ও মা, তোমাদের তো জানার কথা। কি কি বলছিস তুই? দশরথ আর তোমার ডিলটা কি? হ্যাঁ, তুমি জানো না? হ্যাঁ, উল্টাপ্পি মেরো না প্লিজ। বাবান, এ কি ভাষা তোর? শিক্ষা দীক্ষা সব জলে গেছে। এই যাও তো, নিজেকে নিজে জিজ্ঞেস করো, তারপর জ্ঞান দিও। দেখলাম বাবা কেমন একটু দমে গেল। আমি প্রাণপণ চেষ্টা করছিলাম বাবাকে বলার, কিন্তু আমার কোনো স্বর যেন বাবার কানে পৌঁছাচ্ছেই না। সেই আমিটা তখন আমার কানে কানে এসে বলে গেল, তোমাকে আমি ছাড়া কেউ শুনতে পাবে না। আমি বুঝতে পারছি অস্বাভাবিক কিছু একটা ঘটতে চলেছে। এটা স্বপ্ন না, কিন্তু এটার তো কোনো একটা শেষ আছে। আমায় মাথা ঠান্ডা রাখতে হবে। একটু বুঝতে পারছি যে অ্যাস্ট্রাল প্রজেকশন যেমন মুভিতে দেখায়, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও তেমন কিছু একটা আমারই সাথে হয়েছে। আর ওই অন্য আমিটা আর যেই হোক, এই পৃথিবীর কেউ না। সে খুব খারাপ, খুবই খারাপ। তবে মুভিতে, গল্পের বইতে পড়েছিলাম যে কোনো অশুভ শক্তি সকালের আলোতে দুর্বল হয়। আমাকে তাহলে অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত। তোমায় আমি বারবার বারণ করেছিলাম দশরথ, আমার বাড়ি তুমি এসো না, আসবে না। সেই এলে, সেই এলে। বাবু, আমি বুঝতে পারিনি যে এমনটা হয়ে যাবে। দেখো, আমি আর কোনো কথা শুনতে চাই নাই নে। বাবা দশরথ কাকার সঙ্গে ফোনে কথা বলছে। বেশ রেগেই বলছে, বাড়িতে আসার জন্য রাগ করছে। কিন্তু কেন? দশরথ কাকা কি একটা বলল বাবাকে, তাতে প্রচণ্ড অবাক হয়ে যায়, হয়তো একটু ভয়ও পায়। রাতে বাবা খেলো না কিছু, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আমার খুব কান্না পাচ্ছে। আমি কি সত্যি হারিয়ে যাচ্ছি? হারিয়ে গেছি? ওই শয়তানটা শুয়ে আছে আমার খাটে, ঘুমোচ্ছে না জেগে ঠিক জানি না। হঠাৎ দেখলাম উঠে গিয়ে কিচেন থেকে একটা ছুরি নিল। কি করবে ছুরি নিয়ে? আমার মনটা অজানা ভয়ে কেঁপে উঠল। দেখলাম ও বাবার ঘরের দিকে পা বাড়াচ্ছে।
এবার আমি কি করব? বাবাকে আপ্রাণ ডেকেও লাভ নেই, আমার ডাক বাবা শুনবে না। শয়তানটার মুখে একটা অপার্থিব জিঘাংসার হাসি। আমি কি করব বুঝতে পারছি না। আমি মন দিয়ে ঠাকুরকে ডাকছি যে বাবা যেন দরজা না খোলে, কিন্তু এ কি, দরজাটা খুলে দিল বাবা। এবার কি হবে? হে ভগবান, সহায় হও, দয়া করো। ওই শয়তানটা আবার ফিরে এসেছে, আমার দিকে এগিয়ে আসছে। বাবা যেন দরজা না খোলে, বাবা যেন দরজা না খোলে। ভগবান রক্ষা করো, বাবাকে রক্ষা করো ভগবান। আমি জীবনে এত অসহায় কখনো অনুভব করিনি। জীবনের 16টা বছর জীবন মৃত হয়েছিলাম, তবু এত অসহায় লাগেনি। ঘড়িতে প্রায় 4:45, আর কিছু পরেই ভোরের প্রথম আলো এসে পড়বে পৃথিবীতে। সত্যিই কি শয়তান ভোরের আলোতে ভয় পায়? জানি না আমি, তবে মন প্রাণ দিয়ে চাইছি যেন আমার এই জানাটাই সত্যি হয়। দরজাটা খুলে গেল। ঘুম চোখে বাবা। শয়তান ছুরিটা ধরে রেখেছে যে হাতে, সেটা পেছন দিকে ঘোরানো। বাবা বুঝতে পারছে না। আমি জানি ওকে স্পর্শ করতে পারবো না, তবুও ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ছাড়, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমার বাবাকে, ছেড়ে দে শয়তান। কিছুই হলো না। ও একটা তাচ্ছিল্যের হাসি হাসলো আমার দিকে চেয়ে। বাবা ওকে বলল, কি ব্যাপার? হ্যাঁ, এত সকালে তুই? কি হয়েছে? কিছুই না, সরি বলতে এলাম। ঠিক আছে, যা এখন ঘরে, আর একটু ঘুমিয়ে নে। না, তোমাকে ঘুম পাড়াবো। বলে অতর্কিতে হামলা করলো বাবার উপর ছুরি নিয়ে। কি করছিস? চেঁচিয়ে উঠলাম আমি। বাবা শুনতে পেল না। কি করব আমি এখন? কি করলে বাবাকে বাঁচাতে পারবো? আচমকা হামলায় বাবার হাতে আঘাত লেগেছে, তবে দ্বিতীয় হামলার আগেই বাবা সামলে নিয়েছে। 2 হাত দিয়ে চেপে ধরেছে শয়তানটাকে। ও রাগে ফুঁসছে আর চেঁচাচ্ছে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য আমার এবার দেখ তোর ছেলের শরীর আমার, আর আমি তোর প্রাণ নেব। মানে কি যাতা বলছিস বাবান? কি যাতা বলছিস? আমি বাবা না, আমি বিশ্বনাথ। কে? আমি এমন কাউকে চিনি না, আর আমার ছেলের প্রাণ বাঁচানোর সাথে কারোর মৃত্যুর সম্পর্ক নেই। আছে। বাবান শান্ত হ। বলছি তো আমি বাবার না। বলেই বাবাকে ঠেলে ফেলে দেয় আর বাবার বুকের উপর চেপে বসে। আমি বাবার মুখের ভাব পরিবর্তন লক্ষ্য করছি। না, এটা মৃত্যু ভয় না। বাবার চোখে অবিশ্বাস, যা দেখছে বিশ্বাস করতে পারছে না। চোখের সামনে দেখতে পাচ্ছে আমার মুখের আদল কেমন বদলে যাচ্ছে, আর ক্রমশ সেটা হয়ে যাচ্ছে বকাটে বিশুর মতো। না, হতে পারে না, কিছুতেই না। পাশের বস্তির নাদাইদের বন্ধু, যারা মোড়ের মাথায় আড্ডা মারে, তাস জুয়া খেলে। তাই সেদিন অনিচ্ছাতে আর অজান্তেই আমার পা ওদের দিকেই চলে গেছিল। শয়তানটা বাবার বুকের উপর বসে বিকট ভাবে হাসছে। আমি চেঁচিয়ে ওকে বারণ করছি, আর জানলা দিয়ে সূর্য ওঠার অপেক্ষা করছি। আমার দিকে ঘাড় ঘুরিয়ে ক্রূর হাসি হেসে বলে, সূর্য উঠলেও আমার কিচ্ছু হবে না খোকা বাবু, এটা ইংরাজি সিনেমা নয়। আমি চমকে উঠলাম। ও কি আমার মনের ভাব বুঝতে পারছে?
ছুরি সমেত হাতটা মাথার উপর তুলে ধরেছে। শানিত ছুরির ফলাতে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। হিংস্র সাপদের জিভের মতো লক লক করছে যেন ছুরিটা। সব বেগে নেমে আসছে বাবার বুক লক্ষ্য করে। বাবার চোখ বন্ধ। দরজার নবটা ঘুরে গেল। কেউ কি এলো? ওদিকে ছুরিটা বাবার বুকের খুব কাছে। আমার চোখে অন্ধকার নেমে এলো। চোখ খুলেই এক অপরিচিত বয়স্ক মানুষের স্মিত হাসি চোখে পড়ল। আমি কি মরে গেছি? আর ইনি কি ঈশ্বর? ক্ষণিকের মধ্যেই মনে পড়ে গেল বাবার কথা। আমার বাবা কোথায়? বাবা ওরা মেরে ফেলবে। বাবা কোথায়? বলে উঠে দাঁড়াতেই আবার মাথাটা ঘুরে গেল। দেখলাম একজোড়া সবল হাত আমাকে জড়িয়ে ধরল। বাবা! আমি ঠিক আছে, ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারছি না। বোকার মতো বাবাকে জড়িয়ে কাঁদছি। মাথায় একটা চেনা স্পর্শ পেলাম। মা। এতক্ষণে ভালো করে খেয়াল করলাম আমি সোফার উপর বসে, মা, ঠাম্মি আর বাবার সাথে আর এক অপরিচিত বয়স্ক মানুষও বসে আছে। আমার দিকে তাকিয়ে তারা স্বস্তির হাসি হাসছেন। মা তাড়াতাড়ি এক গ্লাস গরম দুধ এনে দেয়। খুব খিদে পাচ্ছিল। খেয়ে নিয়ে একটু ধাতস্থ হলাম। হঠাৎ ফ্ল্যাটের নিচে হইচই শুনে বারান্দায় গিয়ে দেখলাম পুলিশ ভ্যান। কাকে যেন ধরে নিয়ে যাচ্ছে। আরে দশরথ কাকা না? বাবাকে জিজ্ঞাসা করার জন্য মুখ ঘোরাতেই বাবা বলল, সব বলছি, তবে আগে তুই একটু রেস্ট নে। সব জানবে তুমি, সব জানা উচিত, তবে তার আগে মাথা আর মন শান্ত করো। আমার চোখে তখন হাজার প্রশ্নের ভিড়। উনি কে? আমি তো ওনাকেও চিনি না। উনি বিদেশে থাকেন, প্যারানর্মাল রিসার্চার। সাথে ওনার সাইকিক অ্যাবিলিটিও আছে। তান্ত্রিক? চাইলে তুমি আমাকে তা বলতেই পারো রমিত বাবু, তবে সব কথা পরে, আগে খেতে হবে, তারপর জমিয়ে বসবো। এতক্ষণ লক্ষ্য করিনি। বাইরেটা অন্ধকার, ঘড়িতে রাত 9টা, অথচ একটু আগেই দেখেছিলাম সবে ভোর 5টা, আর এইটুকু সময়ের মধ্যেই 9টা বেজে গেল। সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে আমার। রাতে ডিনারের পর সবাই গুছিয়ে বসা হলো। প্রথমে বাবাই শুরু করলো। যখন বাবানের শরীর ধরে শয়তানটা আমার বুকের ওপর বসে আমাকে স্ট্যাপ করতে যায়, আমি দেখি ওর মুখটা আমূল বদলে গেছে। চোখের মনি ঘোলাটে মরা মাছের মতো। হ্যাঁ, মুখের চামড়া রুক্ষ, নাকের ওপর আড়াআড়ি ভাবে একটা বিকৃত কাটা দাগ। তবে তো আমার চেনা লাগলো। প্রথমে এই মুখ আমি অনেকবার গলির মোড়ের তাসের আড্ডাতে দেখেছি, আর দ্বিতীয়বার দেখেছিলাম হসপিটালে। দেখে খুব চমকে যাই। অবশ্য সে তখন মৃত। আরো চমকে যাই জেনে সে আমার ছেলের হার্ট ডোনার। কি বলছো বাবা? হ্যাঁ, আমিও তোর মতো চমকে উঠেছিলাম। ভেবেছিলাম বিশুর মতো কুখ্যাত গুন্ডার দেহাংশ তোর দেহে প্রতিস্থাপিত হবে। তারপর চেতনা ফেরে। ঈশ্বর তো সবাইকেই সমান বানিয়েই পাঠিয়েছেন। ভিন্ন পরিচয় তো আমরা গড়ি নিজেদের কর্মফল দিয়ে। তো সেদিন বিশুর আত্মা যখন আমাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছে, সেই সময় না জানি কোন পুণ্য ফলে তোর মা আর ঠাম্মি অলোকেশ বাবুকে সাথে নিয়ে বাড়িতে এসে পড়ে। এক মুহূর্ত দেরি হলে আমি হয়তো আর বেঁচে। সেদিন দশরথ তোর কাছে আসার কথা শুনে তোর বাবা রওনা হয়ে যায়। সেদিন রাতে অলোকেশ বাবুর কাজকর্ম নিয়ে গল্প হচ্ছিল। কথায় কথায় ওনাকে তোর ছবি দেখাই। উনি ছবি দেখেই বড্ড অস্থির হয়ে ওঠেন। বলেন তোর নাকি খুব বিপদ। আমরাও ভয় পেয়ে যাই। অত দূরের পথ, রাত তখন প্রায় 12টা। সবাই তো বিয়ে বাড়ির আনন্দে মশগুল। উনিই তখন আমাদের নিয়ে ড্রাইভ করে চলে আসেন। আমি আর তোর ঠাম্মি শুধু ঈশ্বরকে ডাকছি
কিভাবে যে এতটা পথ এসেছি শুধু আমরাই জানি। আর দরজা খুলেই দেখি ওই বিভৎস দৃশ্য। অলোকেশবাবু একটা মন্ত্র পড়ে পকেট থেকে একটা ছোট বোতল বার করে তার থেকে একটুখানি জল তোর মাথায় ছিটিয়ে দেন। মুহূর্তে তুই লুটিয়ে পড়িস। তার মিনিট খানেক পর তোর জ্ঞান আসে। তখন তুই আমাকে মা বলে জড়িয়ে ধরিস, কিন্তু কিন্তু পরক্ষণেই তোর চোখ মুখ বদলে যায়। তুই আবার তোর বাবাকে আক্রমণ করতে যাস। সেই সময় উনি তোর মাথায় গলিয়ে দেন একটা রুদ্রাক্ষের মালা আর মন্ত্র পড়তে থাকেন। খেয়াল করে দেখলাম সত্যি গলায় একটা মালা। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এসে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে তুমি তোমার শরীরে প্রবেশ করতে পারো, কিন্তু ওর আত্মার অশুভ শক্তির সাথে তুমি পাল্লা দিতে পারছিলে না। তাই সেই সময়ের সব স্মৃতি তোমার আবছা। যাই হোক, তোমাকে মালাটা পরিয়ে দেওয়ার ফলে তোমার পজিটিভ এনার্জির সাথে আরও কিছু পজিটিভ এনার্জি যুক্ত হয়, আর বিশুর আত্মা দুর্বল হয়। এবার আরও কিছু মন্ত্র দিয়ে ওকে দুর্বল করে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়। স্বভাবতই ঠাকুর ঘরের পজিটিভ এনার্জি সব থেকে বেশি। ও আরও দুর্বল হয়, আর তখন আমরা জানতে পারি ও তোমার শরীরে বাঁচতে যায়। ওর ধারণা যেহেতু হৃৎপিণ্ড ওর, তাই হলো তো এই শরীরের মালিকও বিশু। জীবিতকালে মানুষ যেমন থাকে, মৃত্যুর পরও তার প্রকৃতি বদলায় না। মানুষের চারপাশে খুব পাতলা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, তাকে বলে অরা। সেটা যেমন ভালো হয় আবার খারাপও হয়। এটা সিউডো সায়েন্স। অনেকেরই বিশ্বাস নেই, তবে তাতে কিছু যায় আসে না। আমাদের না জানার বাইরের পরিধিটা বিশাল। যাই হোক, ওর সাথে শরীরের ভেতর তোমার আত্মা বা ইচ্ছা শক্তিও প্রবলভাবে লড়াই করছিল। তুমি লড়াই না করলে আমরা জিততে পারতাম না। আমি শুধু বাইরে দিয়ে সাপোর্ট করেছি মাত্র। বেশ কিছু ঘন্টার লড়াইয়ের পর ও বলে তোমাকে ছাড়তে রাজি, তবে তার জন্য দশরথকে ডাকতে হবে। আমি দশরথকে ডাকি। প্রথমে না আসতে চাইলেও পরে রাজি হয়। জিজ্ঞাসাবাদ করতে বলে বিশুকেও চেনে, ওদের বস্তিতেই থাকে। মাস্তান ধরনের, আর ওর মেয়েকে বড্ড উত্ত্যক্ত করে, জোর করে বিয়ে করতে চায়। কেননা বিশুর কাছে দশরথের নাকি 20,000 টাকা দিয়ে না, সেটা শোধ করতে পারছে না। দশরথ আমার বহু বছরের চেনা সৎ মানুষ। ওর মেয়ে আমার মেয়ের মতো, তাই আমি ওকে টাকাটা দিই। দশরথ জানতো যে তোর জন্য ডোনার পাচ্ছি না। ও বলেছিল খুব শিগগিরই জোগাড় করে দেবে। আমি মুখে না বললেও জানতাম এটা সম্ভব না, কেননা যারা অর্গান ডোনেট করে তাদের কারো মৃত্যু না হলে কিছুই সম্ভব নয়। আশ্চর্যভাবে 2 দিনের মধ্যে খবর পাই একজন ডোনারের মৃত্যু হয়েছে। আর তোর ডক্টর বলেন ডোনারের প্রোফাইল তোর সাথে কম্প্যাটেবল। আমি জানি না এটা কি করে হয়েছিল, হয়তো ওপরওয়ালার ইচ্ছে। আমার না অত ভাবার সময় ছিল না। তোর অপারেশন করাটাই আমার কাছে ছিল মূল বিষয় তখন। আজ অলোকেশবাবু যখন ওকে শায়েস্তা করে ফেলে, তখন ওই শয়তান বলে দশরথ সব স্বীকার করলে ও চলে যেতে রাজি। দশরথ আসে এবং তার থেকে বাকিটা জানতে পারি। দশরথ আমার থেকে টাকা নিয়ে বিশুকে দেওয়ার পর বিশু আরো মারাত্মক হয়ে ওঠে এবং বলে যে দশরথের মেয়েকে কোনোদিনও ছাড়বে না, তুলে নিয়ে যাবে। স্বভাবতই দশরথ তাকে প্রাণে মারার হুমকি দেয়। তখন নাকি বিশু বলে ফেলে যে মরে গেলেও তার হৃৎপিণ্ড এই পৃথিবীতেই থেকে যাবে আর দশরথের ওপর বদলা নেবে। যদিও তা সম্ভব নয়, কিন্তু এই কথাটাই দশরথের মাথায় একটা দারুণ আইডিয়া এনে দেয়। সে সুযোগের অপেক্ষায় থাকে। একদিন নির্জন এক রাস্তায় সে বিশুকে একা পেয়ে যায় আর পেছন থেকে একটা ইঁট দিয়ে অতর্কিতে তার মাথায় হামলা করে। সাথে সাথে বিশু মারা যায়। দশরথই তখন দায়িত্বশীল নাগরিকের মতো তাকে সেই হাসপাতালে ভর্তি করে যেখানে তোর চিকিৎসা হওয়ার কথা। আর বিশুর অর্গান ডোনার হওয়ার কথাটাও বলে দেয়। ডক্টর আমাকে খবর দেয় তোর অপারেশন হয়,
কিন্তু কে যে কিভাবে ব্যবস্থাটা করেছে তার কোনো খবর আমি জানতাম না। আমার লক্ষ্য তখন শুধু তোকে বাঁচানো। দশরথ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ে, বলে যে তার সংসারে ওই এক মেয়ে ছাড়া আর কেউ নেই, তাই তাকে বাঁচাতে ও সবকিছু করতে পারত। আর আমার প্রচুর ঋণের বোঝা ওর ওপর, তাই ভেবেছিল এক কাজে দুটো কাজই হবে। তারপরে ওর জেল হলেও কোনো দুঃখ নেই, ও নিজেই সারেন্ডার করতে চায়। সবকিছু জানার পরও বিশু কিছুতেই তোর শরীর ছাড়তে চায় না। তখন অলোকেশ বাবু বেশ কিছু মন্ত্র আর ক্রিয়া করেন, আর একটা ছোট্ট ত্রিশূল তোর মাথায় ঠেকাতেই তুই অজ্ঞান হয়ে যাস। উনি তখন বলেন বিপদ কেটে গেছে। অলোকেশবাবু এতক্ষণ চুপ করেছিলেন। এবার আমার গলায় একটা ছোট্ট রুদ্রাক্ষের লকেট পরিয়ে বড় মালাটা খুলে দিলেন আর বললেন, এটা যেন জীবনেও না খুলে। তারপর জিজ্ঞাসা করলেন, রমিত বাবু, এবার বলো তো, তুমি কি এমন কিছু করেছিলে যা তোমার করার কথা নয়, যা তুমি তোমার বাবা মার থেকে লুকিয়েছ? প্রথমে মনে না পড়লেও পরে মনে পড়ে এবং বলি, ওই যা বোর্ডের কথা, যজুদের বাড়ির ঘটনা সবটা বলি ওনাকে। উনি বললেন, নিতান্ত মজার ছলে খুব মারাত্মক কাজ করেছিলে তোমরা। এইসব বিষয় ইন্টারনেট যা তথ্য আছে তার উপর ভরসা করা যায় না। আর মুভিতে যেমন দেখায় যে স্পিরিট এলে আলো নিভে যায়, চেয়ার টেবিল নড়ে, ও সব বানানো। আসলে কিছু স্পিরিট আমাদের আশেপাশে থাকে যারা এই জগৎ আর মৃত্যুর ওপারের জগতের মাঝে হারিয়ে গেছে, তবে তারা চাইলেই মানুষের জগতে আসতে পারে না। তার জন্য একটা পোর্টালের দরকার, একটা পথের দরকার, যেমন ওই যে বোর্ড, প্ল্যানচেট ইত্যাদি। তোমার ক্ষেত্রে বিশুর দেহাংশ তোমার সাথে যুক্ত হয়। তার উপরও ছিল নেগেটিভ একটা মানুষ এবং অপঘাতে মৃত্যু। তাই ওই বোর্ডের সাহায্যে খুব সহজে তোমার সাথে নিজেকে জুড়ে ফেলে। যে কোনো আত্মা পরাশ্রয়ী, অনেকটা ভাইরাসের মতো, ধীরে ধীরে হোস্ট বডিকে ইনফেক্ট করে। তাই একদম শুরুতে কিছু বোঝনি, তবে তারপর তোমার মধ্যে ওর কিছু চরিত্র এসে পড়ে, কিন্তু তুমি বুঝতে পারো না। তোমার কিছু ব্যবহার ওর মতো হয় যা কিনা আমি তোমার পরিবারের থেকে জানতে পারি। আর অ্যাস্ট্রাল প্রজেকশন কথাটা তোমার ডায়েরি থেকে জানতে পারি। তোমার চেতনেও তোমার শরীরের ওপর প্রভাব ফেলতে পারতো না, কিন্তু তুমি ঘুমালে শরীর ওর ইচ্ছাতে চলতো। অনেকটা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের মতো। দুজনের কাছে যদি পাসওয়ার্ড থাকে তাহলে দুজন দুজনের মতো করে একই প্রোফাইলটা দুভাবে ইউজ করতে পারে। এখানে প্রোফাইল শরীর আর পাসওয়ার্ড আত্মা বা ইচ্ছে শক্তি। ও চাইলে তোমার শরীর ওর হবে, আর তুমি চিরকাল ত্রিশঙ্ক অবস্থায় জীবন মৃত্যুর মাঝে আটকা থাকবে। তবে ওই যে বলে, মন্দ যতই শক্তিশালী হোক না কেন, আর তার হবেই। আমাদের সবার উপর কেউ আছেন, তিনি ঈশ্বর কি অন্য কিছু জানি না, তবে তিনি পজিটিভ শক্তির ভান্ডার, আ বিগ মাস অফ পজিটিভ অরা। আর সৎ ইচ্ছা শক্তি দিয়ে আমরা তার সাথে নিজেদের কানেক্ট করতে পারলেই আপনাদের চাওয়া পূর্ণ হয়। তুমি মনে প্রাণে চেয়েছিলে তোমার ইচ্ছা যেন ওনার সাথে যুক্ত হয়, আর আমি তোমার মায়ের ফোনে তোমার ছবি দেখি আর ফিল করি যে তোমার বিপদ। কিছু তো মিরাকেল আছেই। এ পৃথিবীর, এ ব্রহ্মাণ্ডের কতটুকু আমরা জানি। শুধু জানবে, সৎ থাকবে আর আত্মবিশ্বাস সর্বদা অটুট রাখবে, তাহলেই শেষে জয় তোমারই হবে। আজ বিশুকে হারাতে পেরেছ তুমি। তোমার ইচ্ছা শক্তি প্রবল। তুমি নিজেকে আর তোমার বাবাকে বাঁচাতে চেয়েছিলে, তাই পেরেছ। আর কিছু বিশেষ সাইকিক ক্ষমতা তোমারও আছে। সবাই অ্যাস্ট্রাল প্রজেকশন পারে না, আবার অনেকে অ্যাস্ট্রাল প্রজেকশনের স্মৃতিকে স্বপ্নও ভাবে। তবে ভবিষ্যতে যাতে তোমার আত্মা তোমার শরীরের থেকে বেশি দূরে যায় বা সংযোগ বিচ্ছিন্ন না হয়, তার জন্য তোমার পজিটিভ অরাকেও
আরো স্ট্রেংথ দেওয়ার জন্য এই রুদ্রাক্ষের লকেট কখনোই খুলবে না। কথা শেষ করে উনি একটু চোখ টিপে মুচকি হাসলেন, বললেন, সরি তোমার ডায়েরিটা পড়ার জন্য, তবে হয়তো তোমারই লাভ হবে। হোয়াটসঅ্যাপে তখন সুতানুকার মেসেজ। তোর আঙ্কেলের সাথে কথা হলো, উনি সব সত্যিটা বললেন। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি লাইক ব্রড ডে লাইট। কাল দেখা কর, অনেক কথা বলার আছে, বুঝলি গরু? আজ অনেক দিন পর মনটা হালকা লাগছে। দাদু কি সুন্দর সব কিছু ঠিক করে দিলেন। তবে ডায়েরিটা পড়ে সুতানুকাকে আমার সব মনের কথা বলেও দিয়েছেন।